নমস্কার, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা রেনাল সিস্টেম নিয়ে পড়ব। এটা কার্ড 4। তো প্রথমে আসে ফিজিওলজিক অ্যানাটমি অফ কিডনি। মেনলি কিডনিটা কোথায় থাকে? আমাদের পোস্টেরিয়র ওয়াল অফ দ্য অ্যাবডোমেনে, এটা আউটসাইডে থাকে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে। কিডনিতে এটা সারাউন্ডেড থাকে কি টাফ ফাইব্রাস ক্যাপসুল দিয়ে। অ্যান্ড এটার দুইটা রিজন আছে, একটা হচ্ছে আউটার কর্টেক্স, ইনার মেডুলা। আউটার কর্টেক্স অ্যান্ড মেডুলা। আমরা যখন ফিগার দেখব বিষয়টা আরও ক্লিয়ার হবে। অ্যান্ড দিস ইজ আউটার কর্টেক্স অ্যান্ড দিস ইজ মেডুলা। তো এই মেডুলাটা আবার 8 থেকে 10টা কোন শেপড মাসেলস দিয়ে ভাগ থাকে, প্রজেক্টেড থাকে। তো এটার নাম হচ্ছে রেনাল পিরামিড। তো রেনাল পিরামিড হচ্ছে এই যে আমরা এগুলো দেখতে পারতেছি কাপ কোন শেপ। তো এটা হচ্ছে এটা বেস, এটা দিস ইজ অ্যাপেক্স। অ্যাপেক্স মানে হচ্ছে কি কোন আকৃতি। তো বেসটা কোন জায়গায় থাকে? বেসটা হচ্ছে অরিজিন করে বর্ডার বিটুইন দ্য কর্টেক্স অ্যান্ড মেডুলা and terminates in papilla which projects into renal pelvis. This is renal pelvis. This is renal cortex. This is renal pelvis. And outer border of the pelvis divided into major outer border. This is outer border. Outer border of the pelvis divided into major calyx. This is major calyx and aro bhitore jay minor calyx. মানে that extend downward and divided into minor calyx. আবার বলি, এই যে আউটার বর্ডারটা আছে পেলভিসের যে আউটার বর্ডারটা, এটা ডিভাইডেড হয়ে মেজর ক্যালিক্স তৈরি করতেছে, যেটা এক্সটেন্ড ডাউনওয়ার্ড, মানে হচ্ছে এই যে মানে ইউরেটারের সাথে মিলে যেতেছে। অ্যান্ড ডিভাইড করে কি তৈরি করতেছে? মাইনর ক্যালিক্স। তা আমরা যদি দেখি, এটা হচ্ছে রেনাল পিরামিড, এটা হচ্ছে বেসটা হচ্ছে অরিজিন করতেছে বর্ডার বিটুইন দ্য কর্টেক্স অ্যান্ড মেডুলা অ্যান্ড টার্মিনেট ইন্টু পেপিলা। সবগুলো এইভাবে এখানে একটা থাকে, হ্যাঁ, এখানে কীভাবে থাকে, এখানে এইভাবে থাকে। তো সবগুলা টার্মিনেট করতেছে পেপিলাতে। তারপরে দেন আউটার বর্ডার অফ দ্য পেলভিস, আউটার বর্ডার অফ দ্য পেলভিস ডিভাইডেড ইন্টু মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্সটা এই পাশে থাকে, যেটা এক্সটেন্ড ডাউনওয়ার্ড অ্যান্ড ভিতরে গিয়ে আরও ভিতরে গিয়ে মাইনর ক্যালিক্স তৈরি করতেছে। এ তো হচ্ছে আমাদের সব কিছু। আমরা যদি গাইটনে আমরা যদি ফিগারটা দেখতে পাই তো এটা আরও ক্লিয়ার হবে। এখন আমরা যাব নেফ্রনে। নেফ্রনটা কি ডেফিনেশন আসতে পারে? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। তো আমাদের ইচ হিউম্যান কিডনি কন্টেন, আমাদের প্রত্যেকটা বৃক্ষ 8 থেকে 10 লাখ নেফ্রন বা 1 মিলিয়ন নেফ্রন, 1 মিলিয়ন মানে 10 লাখ, তো 1 মিলিয়ন নেফ্রন কন্টেন করতেছে। দেন হচ্ছে পার্টস অফ নেফ্রন। নেফ্রনের পার্টস কী কী থাকে? এটা হচ্ছে আমরা শর্টকাটে মনে রাখতে পারি সিটি দিয়ে, হ্যাঁ। সি হচ্ছে দুটাতে, সি হচ্ছে কর্পাসুল, টি হচ্ছে টিউবিউল। তো রেনাল কর্পাসুল, রেনাল টিউবিউল। তো রেনাল কর্পাসুল আবার দুইটা পার্ট আছে। রেনাল কর্পাসুল দুইটা পার্ট কী কী? গ্লোমেরুলাস অ্যান্ড বোম্যান্স ক্যাপসুল। এখন হচ্ছে আমরা গ্লোমেরুলাস দেখি। এই গ্লোমেরুলাসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে মেনলি কী কী আসে, যে এটা কাজটা কী? গ্লোমেরুলাস ডেফিনেশন আসে না, ডেফিনেশন নাই, তো বলে দিতে পারো যে টাফট অফ গ্লোমেরুলার ক্যাপিলারি। এখানে কী কী হয়? অ্যামাউন্ট অফ ফ্লুইড, মানে এখানে ফ্লুইডটা ফিল্টার্ড হয় ফ্রম দ্য ব্লাড, এটাই। আর এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার থাকে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে 60 মিলিমিটার অফ মার্কারি। এখন হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলের পার্ট এখানে গ্লোমেরুলাস, যেটা গ্লোমেরুলাসের কোনো পার্ট দেখানো দরকার নাই। তো আমরা রেনাল টিউবিউলের পার্ট দেখবো। রেনাল টিউবিউলে কী কী আছে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি অ্যান্ড ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অ্যান্ড কানেক্টিং টিউবিউল, কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট, মেডুলারি কালেক্টিং ডাক্ট। ডাক্ট দুইটা আছে, একটা কর্টিক্যাল আর একটা মেডুলারি কালেক্টিং ডাক্ট। তো আমরা যদি ফিগারে দেখি এটা আরও মনে হবে, সহজভাবে মনে রাখতে পারবো। দিস ইজ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল অ্যান্ড দিস ইজ লুপ অফ হেনলি। লুপ অফ হেনলি দুইটা পার্ট। এটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, দিস ইজ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, this is distal tubule, this is connecting tubule, this is cortical collecting tubule or connecting duct, and this is medullary connecting duct.
একটা জিনিস মনে রাখার বিষয়, এখানে কর্টেক্সে কি থাকতেছে, কর্টেক্সে থাকতেছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপর হচ্ছে ওই পাশে কর্টিক্যাল কানেক্টিং টিউবিউল অ্যান্ড কানেক্টিং টিউবিউল। আর মেডুলাতে বেশিরভাগ জিনিস থাকতেছে। মেডুলাতে কি থাকতেছে? মেডুলাতে থাকতেছে লুপ অফ হেনলিটা, মানে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি অ্যান্ড মেডুলারি কানেক্টিং টিউবিউল। হ্যাঁ, আর ডিস্টাল টিউবিউলটা এটা হচ্ছে কর্টেক্সের পার্ট। তো এখান থেকে এমসিকিউ আসতে পারে, ফিগারটা মনে রাখতে পারলে আমরা সবকিছু ইজি হয়ে যায়। এখন হচ্ছে নেফ্রন। নেফ্রনের দুইটা টাইপস আছে, মেনলি 4টা টাইপস, বাট এখানে মুদ্রা কথায় 2টা টাইপস বলেই হয়ে যায়। কি আছে? কর্টিক্যাল নেফ্রন অ্যান্ড জাক্সট্রা মেডুলারি নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন 70 to 80% থাকে, এটা হচ্ছে 20 to 30%। এটা লোকেশন জিজ্ঞাসা করবে, লোকেশন জাস্ট এটা জিজ্ঞাসা করবে। তো লোকেশন কি আছে? লোকেশন কোন জায়গায়? আউটার কর্টেক্স অফ মেডুলা, এটা তো মেডুলা লিখতে হবে। অ্যান্ড লুপসটা হচ্ছে মানে হেনলি লুপসটা শর্ট থাকবে অ্যান্ড সারাউন্ডেড থাকবে পেরিটিউবুলার ক্যাপিলারি দিয়ে। আর জাক্সটা মেডুলারি এটা হচ্ছে 20 to 30% ডিপ ইন রেনাল কর্টেক্স। তো তোমার এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে কর্টিক্যাল নেফ্রনটা কোথায় আছে, ফিগারে দেখাতে বলতে পারে। তো এটা হচ্ছে আউটার কর্টেক্স অফ দ্য মেডুলা, আর জাক্সটা মেডুলারি নেফ্রন এটা হচ্ছে রেনাল কর্টেক্সে। তো এটা কোথায় থাকে আমরা যদি ফিগারটা দেখি, এখানে হচ্ছে আউটার কর্টেক্স অফ দ্য মেডুলা, এই যে এই পাশটাতে আউটার কর্টেক্স, এটা তো মেডুলা আর এটা হচ্ছে কর্টেক্স, তো এই পাশটাতে থাকে কর্টিক্যাল নেফ্রনটা। আর ডিপ ইন দ্য রেনাল কর্টেক্স, ডিপ ইন দ্য রেনাল কর্টেক্স এখানে ভিতর দিকে থাকে জাক্সটা মেডুলারি নেফ্রন, তো ওইটা একটু খুবই কম থাকে। তো এখন মোস্ট ইম্পর্টেন্ট রেনাল ব্লাড সাপ্লাই। রেনাল ব্লাড সাপ্লাই কত? 1100 মিলিলিটার পার মিনিট। তা কার্ডিয়াক CO মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুটে কত? 22%। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাগে না, এটা বলে দিতে পারো যে 100 গ্রাম ব্লাডে 420 মিলিলিটার থাকে প্রতি মিনিটে যদি ব্লাড ফ্লো হয়। এখন হচ্ছে রেনাল ব্লাড ফ্লো যে এই সিকোয়েন্সটা এটা আস্ক করতে পারে, এটা অনেক বড়। কি আছে প্রথমে? রেনাল আর্টারি, এখান থেকে সেগমেন্টাল আর্টারি, ইন্টারলোভার আর্টারি, আর্কুয়েট আর্টারি, ইন্টারলোভিউলার আর্টারি, এফারেন্ট আর্টারি, গ্লোমেরুলার ক্যাপিলারি। এখানে হচ্ছে সব আর্টারি গেছে, এখানে জাস্ট ক্যাপিলারি, ক্যাপিলারি থেকে বেনের দিকে যাবে। এখন আর্টারি কাজ ওইখানে শেষ, ওইখান থেকে ক্যাপিলারি থেকে বেনের দিকে যাবে। গ্লোমেরুলার ক্যাপিলারি, দেন হচ্ছে ইফারেন্ট আর্টারি, পেরিটিউবুলার ক্যাপিলারি, ভেনাস প্লেক্সাস, ইন্টারলোভার ভেন, আর্কুয়েট ভেন, ইন্টারলোভার ভেন, রেনাল ভেন। এখানে এটা এই সিকোয়েন্স মনে রাখতে আমি একটা জিনিস ইউজ করছি, RSIA। এটা মনে রাখতে পারো। আর যে রেনাল আর্টারি, সেগমেন্টাল আর্টারি, আইদা হচ্ছে ইন্টারলোভার, দেন প্রথমে হচ্ছে লোভার হবে আর এখন লোভিউলার হবে। তো হচ্ছে আর্কুয়েট আর্টারি, এফারেন্ট আর্টারি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আর্কুয়েট, দেন পরে হচ্ছে এফারেন্ট। এখানে এই পাশে যদি যাই GEPB IAIR, হ্যাঁ ওটার সাথে মিল আছে। এখানে হচ্ছে ওখানে হচ্ছে IA ছিল, এখানে হচ্ছে IAIR। তো জি দিয়ে কি যেটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, ই হচ্ছে ইফারেন্ট আর্টারি, পি হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি, বি হচ্ছে ভেনাস প্লেক্সাস। হ্যাঁ, এখন এখানে হচ্ছে ওইখানে কি লুভার, এখানে প্রথমে পাইছিলাম লুভার, পরে পেয়েছিলাম লোভিউলার। হ্যাঁ, আর এখানে যে কোনো লোভিউলার এখানে শেষ হয়ে গেছে, তো এখানে লোভিউলার থেকে শুরু হবে। তো ভেনাস প্লেক্সাসের পরে ইন্টারলোভিউলার ভেন, আর্কুয়েট ভেন। ওখানে লোভিউলার সাথে কিন্তু আর্কুয়েটে কানেক্টেড ছিল, আর লুভারের সাথে ছিল সেগমেন্টাল। তো এখানে লুভারের পরে যেহেতু এখানে লুভারের এখানে এইভাবে নামতেছে আর এই পাশের মধ্যে এইভাবে নামবে। হ্যাঁ, তো ইন্টারলোভারের পরে আর্কুয়েট পাইছিলাম ইন্টারলোভারের আগে, আর এখানে ইন্টারলোভার যেহেতু এটার সাথে এইভাবে গেছে, মানে এটা এইভাবে গেছে আর এটা যাবে হচ্ছে এইভাবে যাবে, এটাই এইভাবে যাবে এই পার্টটাতে, মনে রাখার জন্য আর কি। তো ইন্টারলোভার ভেন, আর্কুয়েট ভেন, এখানে আর্কুয়েট আর্টারি পাইছিলাম, এখানে সব ভেন হবে। ইন্টারলোভার ভেন, আর্কুয়েটে পড়েছিল লুভার, দেন রেনাল ভেন। আমি যদি আবার বলি এই পার্টটা গ্লোমেরুলার ক্যাপিলারি, এখানে যেহেতু আর্টারি শেষ হয়ে গেছে, এখানে সব ক্যাপিলারি আর ভেনের কাজ আসবে, এখানে কোনো আর্টারি আসবেই না। তো গ্লোমেরুলার ক্যাপিলারি, এফারেন্ট আর্টারি, পেরিটিউবুলার ক্যাপিলারি, ভেনাস প্লেক্সাস, ইন্টারলোভার ভেন, আর্কুয়েট ভেন, ইন্টারলোভার ভেন অ্যান্ড রেনাল ভেন। এটা হচ্ছে ইন্টারলোভিউলার ভেন, এটা হচ্ছে ইন্টারলোভার ভেন। এটা খুবই কনফিউজ তৈরি হতে পারে, তো এটা একটু খেয়াল করে পড়তে হবে। তো রেনাল ব্লাড ফ্লো, ফিচার অফ রেনাল ব্লাড ফ্লো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাকে জিজ্ঞাসা করবে কী আছে? হাই ইন কম্পারিজন টু আদার অর্গান, 420 মিলিগ্রাম পার 100 গ্রাম পার মিনিট,
বিকজ হচ্ছে এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেশি থাকে, যেটা ফেসিলিটেট করে ফিল্ট্রেশন অফ মোর প্লাজমা। অ্যান্ড প্রিফারেন্সিয়াল ডিস্ট্রিবিউটেড নট হোমোজেনাস। এখান থেকে একটা কোয়েশ্চেন করতে পারে কোথায় ব্লাড ফ্লোটা বেশি হয়, কর্টেক্সে হয় নাকি মেডুলাতে হয়। তো এখানে কর্টেক্সে বেশিটা হয়, 98 to 99% অফ টোটাল RBF মিনস রেনাল ব্লাড ফ্লো, অ্যান্ড মেডুলাতে হয় অনলি 1 to 2% অফ টোটাল ব্লাড ফ্লো। এখানে অনেক কিছু লেখা আছে। এখানে এত বেশি ব্লাড ফ্লোর কারণটা কি, মেনলি ফিল্ট্রেশন টোটালি ফ্লুইড ফিল্ট্রেশন ঘটে এর রেনাল ব্লাড আমাদের কর্টেক্সে, মেনলি ফিল্ট্রেশন অফ দ্য ব্লাড, filtration of the your water from the blood, mainly fluid are filtered from the blood are occur in this portion, and এখানে হচ্ছে রেনাল মেডুলাতে ব্লাড ফ্লো কম হওয়ার কারণ হচ্ছে এখানে ইউরিন ফর্মেশনটা এই জায়গার মধ্যে হইতেছে। এখানে কিন্তু আমাদের যে লিভারটা আছে, লিভারটাও কিন্তু এখানে ইনভলভ আছে, কারণ আমরা জানি যে আমাদের লিভারের অর্নিথিন চক্রের মাধ্যমে আমাদের ইউরিক অ্যাসিড তৈরি হইতেছে। তারপর হচ্ছে অক্সিজেন এক্সট্রাকশন রেট লোয়ার, মানে কি অক্সিজেন নিষ্কাশন খুবই কম হইতেছে, লেস দেন 2 মিলিলিটার পার ডেসিলিটার। অ্যান্ড ইউ শেপ প্যাটার্ন অফ বাসার একটা অ্যান্ড লুপ অফ হেনলি, আমরা এটা পড়ছি। আমরা এটা কোথায় পড়ছি, এটা আমরা যখন স্টমাকে অ্যানাটমি স্টমাক যখন পড়বো তখন আমরা দেখতে পারবো এটা। অ্যান্ড রেট অফ ব্লাড ফ্লো অনেক বেশি হাই থাকবে, 20% অফ টোটাল কার্ডিয়াক আউটপুট। এই তো গেল। আরটা হচ্ছে রেনাল পোর্টাল সার্কুলেশন, অনলি আর্টেরিয়াল পোর্টাল সার্কুলেশন, 2 সেটস অফ ক্যাপিলারি বেড থাকবে। ক্যাপিলারি বেড দুইটা থাকবে, কি গ্লোমেরুলার ক্যাপিলারি বেড আর পেরিটিউবুলার ক্যাপিলারি বেড। এখান থেকে এই দুটা বেড জিজ্ঞাসা করতে পারে কি এটার কনফিগারেশন কি আছে। এখান থেকে আরেকটা পয়েন্ট আছে অ্যাফারেন্ট আর্টেরিউল, আর এটা হচ্ছে আর ইফারেন্ট আর্টেরিউল, এটা ডিফারেন্স জিজ্ঞাসা করতে পারে। ডিফারেন্স কি আছে, অ্যাফারেন্ট আর্টেরিউলটা হচ্ছে শর্টার বর্ডার অ্যান্ড ডিরেক্ট continuation of renal artery, আর ইফারেন্ট আর্টেরিয়ালটা হচ্ছে লঙ্গার অ্যান্ড নেরোয়ার। এখন গ্লোমেরুলার ক্যাপিলারি বেড অ্যান্ড পেরিটিউবুলার ক্যাপিলারি বেড, এটা কি গ্লোমেরুলার ক্যাপিলারি বেডটাতে হাই প্রেশার থাকবে, এটাতে ফিল্ট্রেশনটা হয়, ফ্লুইড অফ ফিল্ট্রেশন ফ্রম দ্য ব্লাড এই জায়গার মধ্যে হয়, মুভস ওয়েস্ট প্রোডাক্ট। আর লো প্রেশারটা থাকবে পেরিটিউবুলার ক্যাপিলারি বেডে, এটা হচ্ছে কত 13 মিলিমিটার অফ মার্কারি, আর এটাতে হচ্ছে 60 মিলিমিটার অফ মার্কারি। এখানে রিঅ্যাবজর্পশন হবে, আর এটা প্রয়োজনীয় জিনিসগুলোকে সঞ্চয় করে রাখবে। তো আমরা যদি ফিগারটা দেখি, এটা হচ্ছে গ্লোমেরুলাস। হ্যাঁ, গ্লোমেরুলাসের মধ্যে এই যে পার্টটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি বেড, এটা একটু মোটা থাকবে কারণ এখানে প্রেশারটা বেশি থাকবে। এবার সেটা হচ্ছে আমাদের সকল মানে ব্লাডটা আসবে, ওয়েস্ট ব্লাডটা এখানে প্রবেশ করবে, এখানে ক্যাপিলারি থাকবে, এখান থেকে ফিল্ট্রেশন হয়ে এটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি বেড, ওখানে হচ্ছে পাস হয়ে যাবে। তো এই কারণে এখানে প্রেশারটা বেশি থাকবে, এখানে যেহেতু পাস হয়ে যাবে জাস্ট বিশুদ্ধ ব্লাডটা থাকবে, পিওর ব্লাডটা, তো এই কারণে এখানে প্রেশারটা খুবই কম থাকবে। তো এই পার্টটা কি কাপ শেপ, এটা কি আমাদের গ্লোমেরুলাসটা। তো গ্লোমেরুলাস এই কারণে বেশি ইম্পর্টেন্ট, মেইন জিনিসটা গ্লোমেরুলাস হইতেছে আমাদের। এখন O2 রেগুলেশন, O2 রেগুলেশন জিনিসটা কি, intrinsic ability of the kidney to keep RBF and GF are relatively constant in arterial pressure within 80 to 170 millimeter of mercury. It ensures constancy of GFR. এখানে RBF GFR বললে হবে না, আমাদেরকে এটা ফুল ফর্ম বলতে হবে। কি RBF কি রেনাল ব্লাড ফ্লো, GFR কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। আর এখানে প্রেশারটা অবশ্যই বলতে হবে, রেঞ্জটা বলতে হবে, রেঞ্জটা কি 80 to 170 মিলিমিটার অফ মার্কারি। এন্ড ফাংশন অফ কিডনি খুব ইম্পর্টেন্ট, কি আছে, ফর্মেশন অফ ইউরিন অ্যান্ড এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, রেগুলেশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স কি আছে, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, রেগুলেশন অফ আর্টেরিয়াল প্রেশার, গ্লুকোজ সিনথেসিসটা কখন হয়, এটা তোমাকে কোয়েশ্চেন করতে পারে। গ্লুকোজ সিনথেসিস কখন হয়, ডিউরিং প্রলং ফাস্টিং, কিডনিটা তখন গ্লুকোজ সিনথেসিস করবে অ্যামিনো অ্যাসিডে, অথবা তুমি এখানে কি বলে গ্লুকোনিওজেনেসিস দিতে পারো। গ্লুকোনিওজেনেসিসটা কি, গ্লুকোজটাকে নন কার্বোহাইড্রেট উৎস থেকে সিনথেসিস করবে, তাই নন কার্বোহাইড্রেট উৎস কি, এখানে অ্যামিনো অ্যাসিডটা কি একটা প্রোটিনের একটা অংশ। অ্যান্ড দেন এন্ডোক্রাইন ফাংশন কি আছে, এরিথ্রোপয়েটিন প্রোডাকশন। এরিথ্রোপয়েটিনটা কি আমাদের আরবিসি ফর্মেশনটাকে আমাদের স্টিমুলেট করতেছে। অ্যান্ড দেন 1,2,5 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরল প্রোডাকশন,
রেনিন প্রোডাকশন। এখানে 1,2,5 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরলটা কি? এটা হচ্ছে ভিটামিন ডি। আমরা যখন বায়োকেমিস্ট্রি পড়বো, বায়োকেমিস্ট্রি ভিটামিন ডি এর একটি ফর্ম হচ্ছে 1,2,5 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল। অ্যান্ড রেগুলেশন অফ এরিথ্রোসাইট প্রোডাকশন, রেগুলেশন অফ বডি ফ্লুইড অসমোলারিটি অ্যান্ড ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন। এখানে হরমোনাল প্রভাব কী কী আছে? আমরা যদি হরমোনাল প্রোডাক্টটা দেখি, অ্যালডোস্টেরন, এনজিওটেনসিন 2, অ্যান্টিডায়ারেটিক হরমোন এএনপি, এট্রিয়াল নেট্রিওটিক পেপটাইড অ্যান্ড পিটিএইচ। তো এখানে সাইট কী কী আছে? সিডি। হ্যাঁ, এই সাইটগুলো না বললেও চলে, তোমরা মেইনলি এখান থেকে জিজ্ঞাসা করি কী কী হরমোন অ্যাকশন অন কিডনি কী কী আছে। ইফেক্ট কী আছে? সোডিয়াম ক্লোরাইড, পানি, ওয়াটার রিয়াজেশন ইনক্রিজড, এটা সেম ম্যাক্সিমাম ইনক্রিজ করে। অ্যান্টিডায়ারেটিক হরমোন অ্যালডোস্টেরন, জিওটেনসিন 2 প্রত্যেকটা হচ্ছে ইনক্রিজ করবে, বাট এএনপি আর পিটিএইচ এটা হচ্ছে ডিক্রিজ করবে। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড রিয়াবজর্পশন ডিক্রিজ করবে, একটা হচ্ছে ফসফেট রিয়াবজর্পশন ডিক্রিজ করবে। এখান থেকে ক্লিনিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, ইউরেমিয়া কি? when the breakdown product of protein metabolism accumulate in the blood, the syndrome known as uremia. The symptom কি কি আছে? lethargy, anorexia, vomiting, nausea, mental deterioration of confusing, muscle twisting, convulsion, coma. তো এগুলোই আছে। এবার আরেকটা বিষয় কি, এটা জেনে রাখা ভালো, কিডনি ক্যান নট, আমাদের কিডনিটা যেটা, এটা নেফ্রন তৈরি করতে পারে না। তো আমাদের বয়স বাড়ার সাথে সাথে অথবা রেনাল ইঞ্জুরি হইলে আমাদের নেফ্রন সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। যখন বয়স 40 হয় তখন এটা হচ্ছে নর্মালি কমে গিয়ে 10% মানে কমতে থাকে। আফটার 10 বছর, এই তখন 40 বছরের পর প্রত্যেক 10 বছরে এটা কমতে থাকে। তো আমরা যখন এইভাবে 80 বছর বয়সে পৌঁছাবো তখন আমাদের মাত্র 40% বাকি থাকে, মানে কি অথবা আরও কমে যাবে নেফ্রন। বাট এই যে নেফ্রন সংখ্যা কমতেছে, এটা আমাদের জন্য লাইফ থ্রেটিং না, কারণ অ্যাডাপটিভ চেঞ্জেস ইন দ্য রিমেনিং নেফ্রন অ্যালো দেন টু এক্সক্রিয়েট দ্য প্রপার অ্যামাউন্ট অফ ওয়াটার ইলেকট্রোলাইট ওয়েস্ট প্রোডাক্ট। মানে আমাদের নষ্ট হয়ে যাওয়ার পরেও, আস্তে আস্তে নষ্ট হয়, তো নষ্ট হয়ে যাওয়ার পরেও যে বাকি রিমেনিং নেফ্রনগুলো থাকে সেগুলা অ্যাডাপটিভ হয়ে যায়, আমাদের বাকি অবশিষ্ট নেফ্রনের কাজগুলো সহ করে, তাদের নিজেদের কাজ সহ করে, বাট যেগুলা অ্যাবসেন্ট থাকে তাদের কাজগুলো সহ করে, তো তেমন প্রভাব ফেলে না। এখানে আমাদের খুব ভালোভাবে লাইফ লিড করা উচিত, কারণ আমরা এখন যদি আমাদের কিডনিটাকে গুরুত্ব না দিই তখন আমাদেরকে সে যখন অ্যাভয়েড করে চলবে তখন আমরা খুবই বিড়ম্বনা পড়ে যাব। তো এই তো গেল আমাদের লেকচার। তো আশা করি কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে কমেন্ট করা যেতে পারে। তো নমস্কার।